আদানির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া। যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ। নিকের অ্যাকাউন্ট জব্দ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কুয়েতের কথা বলে পাঠানো হয় ভিয়েতনাম। দালালের মাধ্যমে প্রতারণার শিকার ময়মনসিংহের 4 যুবক, মামলা করে উদ্ধার হচ্ছে না টাকা। এবং ঘন কুয়াশা বাধা হবে না বিমান ল্যান্ডিংয়ে। সপ্তাহে 4 দিন শাহ আমানত এবং 3 দিন ওসমানী বিমানবন্দর খোলা থাকবে 24 ঘন্টা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি তাবশির আলিজা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের 2টি চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন। এর আগে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নিউইয়র্কের একটি আদালত। ঘুষ লেনদেনের মাধ্যমে কয়েকশো কোটি ডলারের সৌর বিদ্যুৎ প্রকল্প হাতিয়ে নেয়ার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়। রিপোর্ট করছেন মুদাসসির আলী। কি বাংলাদেশ, কি কেনিয়া, কি ভারত, সব দেশেই আলোচনায় আদানি গ্রুপ। সবশেষ খবর হলো ভারতের আদানি গ্রুপের সঙ্গে 250 কোটিরও বেশি মার্কিন ডলারের 2টি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। বৃহস্পতিবার পার্লামেন্টে এই চুক্তি বাতিলের ঘোষণা দেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। জানা গেছে কেনিয়ার বাতিল করা 2টি চুক্তির মধ্যে একটির অর্থমূল্য প্রায় 200 কোটি মার্কিন ডলার। এই টাকা দিয়ে কেনিয়ার জেমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের 2য় রানওয়ে নির্মাণের কথা ছিল আদানির। তাছাড়া 30 বছর মেয়াদী লিজের আওতায় বিমানবন্দরের যাত্রী টার্মিনালও উন্নত করার কথা ছিল আদানির। এছাড়া আদানির সঙ্গে 30 বছর মেয়াদী 73 কোটি 60 লাখ মার্কিন ডলারের সরকারি বেসরকারি খাতের একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ চুক্তিও বাতিল করার কথা জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট রুটো। Because of the information that has been provided to us by partner nations, I have directed agencies within the Ministry of Transport and the Ministry of Energy and Petroleum তদন্তকারী সংস্থা ও অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও পার্লামেন্টকে জানান উইলিয়াম রুটো। এদিকে ঘুষ প্রদানের অভিযোগে ভারতের আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ও তার সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। অভিযোগে বলা হয়েছে, সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে ভারতের মুম্বাই থেকে পিটিআই জানিয়েছে, গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে মুম্বাই স্টক এক্সচেঞ্জে আদানি গ্রুপের শেয়ারের দামও তলানিতে পৌঁছেছে। যদিও বিষয়টি বাংলাদেশের জন্য লাভজনক হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ। সারা দেশে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে বাস্তবায়িত নিবেদন কমপ্লেক্সে ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি উপজেলায় 70টি করে শিক্ষা কেন্দ্র থাকার কথা থাকলেও কোনোটির কার্যক্রম নেই। একই চিত্র গাইবান্ধা সহ অন্য জেলাগুলোতেও। সবখানে দুর্নীতির অভিযোগ। এদিকে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। প্রায় 12 কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার 5টি উপজেলায় উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর অধীনে শিক্ষা কার্যক্রম শুরু করে নিক, যেখানে সদর সরাইল, নবীনগর, বিজয়নগর ও আশুগঞ্জে 1 জানুয়ারি 2022 থেকে প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়। বাস্তবায়নের সময় নিকের বিরুদ্ধে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করার প্রমাণ মিলেছে, যদিও নিজের পক্ষে সাফাই গান আশুগঞ্জ প্রকল্প পরিচালক। এখানে কোনো প্রকার নাই, অনিয়ম নাই, যে একেবারে পড়াশোনাটা খুবই ভালোভাবে হয়, আপনি গেলে দেখতে পাবেন। এদিকে গাইবান্ধার বেসরকারি উন্নয়ন সংস্থা SDRS এর সঙ্গে বেআইনিভাবে নিক চুক্তি বাতিল করেছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক। নিকের সঙ্গে আমরা বিষয়টা নিয়ে সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোনো সমাধান না হয় আমরা আদালতের শরণাপন্ন হই। আদালত আমাদের সকল তথ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে নিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে। আমরা
ওই উপজেলায় আমাদের কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি, কিন্তু আমরা আর্থিকভাবে কোনো সহযোগিতা পাচ্ছি না। অর্থ আত্মসাৎ সহ অনিয়মের বিষয় জানতে চাইলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে নিজের মতামত তুলে ধরেন নিকের নির্বাহী পরিচালক। আমি আইনগতভাবে শুদ্ধ সাংঘভাবে করেছি। আপনি যদি টিভিতে যদি করতে চান, প্রচার করতে চান, করতে পারবেন। আমি অকুতোভয় সৈনিক। আমি একটা পত্রিকার সম্পাদক ছিলাম, আপনি এটা মাথায় রাখতে হবে। কথা হয় উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মহাপরিচালকের সঙ্গে। তিনি জানান, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে যে কোনো দুর্নীতির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। বিভিন্ন জেলায় এবং উপজেলায় আমি আমার প্রতিনিধি এবং সেখানে কর্মকর্তাদের পাঠাচ্ছি, তারা সেগুলো দেখে এনশিওর করবে। যদি কোনো অনিয়ম পায় সেখানে তারা অবশ্যই সেটা কাটেল করা হবে। নানা অনিয়ম আর দুর্নীতির কারণে সম্প্রতি নিকের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন দেশের উচ্চ আদালত। দুর্নীতিমুক্ত একটি সমাজ, নতুন একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। পরিবারের সচ্ছলতা আনতে জমি জমা বিক্রি এবং ধার দেনা করে দালালের মাধ্যমে বিদেশ গিয়েছিলেন ময়মনসিংহের 4 যুবক। কুয়েতে পাঠানোর কথা বলে পাঠানো হয় ভিয়েতনামে, সেখানেও মেলেনি কোনো কাজ। বাধ্য হয়ে ফিরে আসেন দেশে। এখন দালালের বিরুদ্ধে মামলা করেও টাকা উদ্ধার করতে ব্যর্থ হচ্ছেন। তবে অভিযোগের ভিত্তিতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহের ফুলপুর উপজেলার চকঢাকির কান্দা গ্রামের আনারুল হক, সুলাইমান, মুহাইমিনুল ইসলাম এবং সদর উপজেলার আবু সাইদকে বিদেশ পাঠাতে বাঘাডোবা গ্রামের সাদিকুল রহমানকে 8 লাখ টাকা করে 32 লাখ টাকা দেন এই 4 জন। কিন্তু গত 16 জুলাই কুয়েতের উদ্দেশ্যে রওনা দিলেও পৌঁছান ভিয়েতনামে। সেখানে মানবতার জীবনযাপনের পর 21 আগস্ট বাধ্য হয়ে দেশে ফিরে আসেন তারা। সাদিকুল আমাদেরকে প্রথমে বলছে কুয়েত পাঠাবে, সে কুয়েত না পাঠাইয়া আমাদেরকে বিয়েত পাঠাইছে। বিয়েত পাঠাইয়া কোনো কাজ দেনে, সারাদিন খাউন পাইছি না, রাতে 9টা-10টার সময় একবেলা খাইছিলাম। সাদিকুলের খপ্পরে পড়ে বর্তমানে পথে বসার উপক্রম পরিবারগুলো। টাকা ফেরত না দিয়ে গা ঢাকা দিয়েছেন দালাল সাদিকুল। আমার ছেলেরা দেখলাম কইছে কুয়েত নেবে কইরা 8 লাখ করে টাকা নিছে। আমি রাত দিন খাওয়া না, কাজ না, আমি ভিক্ষু রয়ে গেছি না একদম। হ্যাঁ না, হেরা কষ্ট দিছে, অনান্যারা আমার টেহা দিয়া উদ্ধার করে দিবেন। টেহা দেয় না, আমরা জমিন জোড়া বেচা দিছি বিদেশ। টাকা দিয়া দিব, দেওয়ার পরে যখন ডেট আসে তখন আর ফোন ধরে না। এখন বলতে এই যে উদাউই মানুষ যেন এইভাবে ভুক্তভোগী হয়ে না জীবন যাপন করে, এটা আসলে আমরা একটা নিরসন চাই। তবে অভিযুক্ত দালাল সাদিকুল বললেন ভিন্ন কথা। তাদেরকে বলেই নাকি ভিয়েতনাম পাঠানো হয়েছে এবং কাজ দেওয়া হলেও নিজ ইচ্ছায় দেশে চলে আসেন তারা। ভিয়েতনামে ওদেরকে বইলাই তো পাঠানো হয়েছে, ওরা সম্মতি দিছে দিকে তো পাঠাইছে। আমি তো, আপনার যদি কোথাও না যান, আপনার জোর করে আমি পাঠাইতে পারবো বলেন? সেটা তো আমার ইচ্ছা, আমি আনি নেই, ওদের ইচ্ছা ওরা আইছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ সুপার। যারা এই দালাল চক্রের সাথে জড়িত, তারা এই জেলার হোক বা এই জেলার সাথে সংশ্লিষ্ট যদি সংঘবদ্ধ চক্র অন্যান্য জেলার হোক, তাহলে আমরা সংশ্লিষ্ট জেলা পুলিশের সাথে সমন্বয় করি আইনগত ব্যবস্থা, যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সম্পূর্ণ আন্তরিকভাবে আমরা কাজ করে থাকি। এ ঘটনায় দালাল সাদিকুল রহমান সহ 4 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শামসুল হক। আফরিন পপি, মোহনা সংবাদ। ঘন কুয়াশার কারণে আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে না নামতে পারলে সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে নামতে পারবে। সেজন্য বিকল্প হিসেবে সপ্তাহের 4 দিন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আর 3 দিন সিলেটের ওসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। অতীতে ঘন কুয়াশায় বিমান ঢাকায় অবতরণ করতে না পারলে অন্য দেশের বিমানবন্দরে অবতরণ করত। তবে এবার নিজ দেশেই বিমান অবতরণ করতে পারবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে 4 দিন 24 ঘন্টা চালু থাকবে। বাকি 3 দিন একইভাবে চালু থাকবে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। বিদেশি এয়ারলাইন্সের আসা যাওয়া বাড়ানো সহ যাত্রী সেবা বাড়াতে কাজ করার কথা বললেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আমাদের যাত্রী সেবার মান উন্নত করার জন্য, প্লাস এখানে যাতে আমাদের ভবিষ্যতে
আমাদের যে বিমানের পরিচালনা কার্যক্রমে বিদেশি এয়ারলাইন্সের আসা যাওয়া, সেটা যেন আমরা আরও বেশি পরিমাণে বাড়াতে পারি। কারণ আমাদের দেখা যাচ্ছে ঢাকার উপরে অনেক বেশি লোড হয়ে যাচ্ছে। যেখানে আমাদের চিটাগংয়ে একটা শাহমানাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সিলেটে আমাদের ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, সেই জায়গাটাকে তো আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি এবং ওই ধরনের ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস এবং অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যদি আমরা বর্ধিত করতে পারি, তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি পরিমাণে আন্তর্জাতিক বিমানকে আমাদের এখানে আনতে পারবো। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বেবি চক চেয়ারম্যান, যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, অ্যাপ্রন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশু পার্ক, ড্রাইভওয়ে সহ অন্যান্য চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। প্রকল্পগুলোর অগ্রগতিতে সন্তোষ জানিয়ে বলেন, এসব কাজ শেষ হলে যাত্রীদের সেবার মান আরও বাড়বে। আফরিন পপি, মোহনা সংবাদ। নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ মানুষ। বেশিরভাগ সবজির দাম শতকের ঘরে। রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, শীতের সবজি আসছে বাজারে, রাজধানীর বাজার পরিস্থিতি এখন কেমন দেখছেন? তাছাড়া মূল্যস্ফীতি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখছি যে মূল্যস্ফীতির সঙ্গে সাধারণ মানুষ লড়াই করে যাচ্ছে এবং বাজারে ক্রেতারা এসে যে কি পরিমাণ নাভিশ্বাস আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো। একজন ক্রেতার সাথে যুক্ত হচ্ছি। আপনি যদি আমাদের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে একটু জানান। বাজার পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। আমরা আগে 40 টাকা কেজি করে কিনতাম, এখন 80, সেখান থেকে 120, 320 পর্যন্ত আমরা তরকারি কিনতেছি। কেউ কিছু বলারও আমরা জায়গা পাচ্ছি না, বললে কোনো কাজও হচ্ছে না। এইভাবে আমাদের কিন্তু ইনকাম বাড়তেছে না। ইনকাম সেই 8-9 বছর আগে যা ছিল তাই আছে। ইনকাম কখনোই বাড়ে না বা কোনো সুযোগও দেখতেছি না, বললে পরেও লাভ হয় না। আর বাজারে আসলে পরে এরা বলে যে সব কিছুর দাম বেশি, অথচ অন্য বাজারে কিছুটা কম হলেও সবখানেই বেশি দাম নিচ্ছে। মাছ, মাংস, তরি তরকারি আমাদের না বিশ্বাস। আমাদের দেখা যাচ্ছে বেতন 1 মাসের জন্য দিচ্ছে, আগে হয়তো 1 মাস পরে শেষ, এখন 7 তারিখে বেতন শেষ। আমরা মনে করতাম বেশি বেতন হয়তো বেশি কম দিচ্ছে, আসলে তা নয়। আসলে সবকিছুর দাম বেশি। আমরা বাজার করতে করতে আমাদের অবস্থা খারাপ। লিজা, আমি আপনাকে আসলে দেখানোর চেষ্টা করেছি যে ক্রেতার যে নাভিশ্বাস, এবং আমি আপনাকে বাজারটা দেখানোর চেষ্টা করি যে সকালে সবাই সাধারণত বাজারটা করে, তো বাজারে এসেই ক্রেতা হোঁচট খান যে মৌসুমের যে শাকসবজি, যেমন ছোট আকারের যে লাউগুলো সেগুলো 90 থেকে 100, আবার একটু মাঝারি যে লাউ সেটা দেখা যাচ্ছে যে 120, 30, 40, এবং শীতকালীন সবজিগুলো বেশিরভাগই শতকের ঘরে। গত বছরের তুলনায় অনেক বেশি দাম অনেকে মনে করছেন, এবং বাংলাদেশ কৃষি প্রধান দেশ হিসেবে কৃষি পণ্যের কেন বাজারে এত দাম, সেটা নিয়ে ক্রেতা যারা তাদের মধ্যে অনেক প্রশ্ন আছে যে একজন কৃষক যদি একটা লাউ হয়তো বা কখনো 30-40 টাকা বিক্রি করে, সেটি বাজারে এসে 3 গুণ পর্যন্ত দাম বেড়ে যায়, 3-4টি হাত বদল হয়ে যায়। এই ব্যাপারগুলো তারা বারবার কৃষক অভিযোগ করেন যে আমরা ন্যায্য দাম পাই না, আবার ভোক্তারা ন্যায্য দামে পণ্য মূল্য কিনতে পারে না। তো মধ্যস্বত্বভোগী যারা আছে তারা যদি সেই জায়গাগুলো থেকে যদি সরকার অথবা যারা নীতি নির্ধারক আছে সেই জায়গাগুলোতে যদি তারা কাজ করে, তাহলে হয়তো বা ভোক্তা যারা আছেন তারা ন্যায্য মূল্য পাবেন এবং কৃষক এবং ভোক্তা এই মাঝখানে যে মধ্যস্বত্বভোগী আছে সেই জায়গাগুলো যদি কমানো যায় তাহলে হয়তো বা বাজার পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ করতে অনেকটাই সহজ হবে, এমনটাই আসলে ক্রেতার অভিযোগ আর কি। তো লিজা, এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ উষা আপনাকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী উষা ফেরদৌস। দর্শক, এবার আমরা জানার চেষ্টা করব নাটোরের বাজার পরিস্থিতি। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল ইসলাম। রাশেদুল, বাজারে শীতকালীন সবজি কেমন দেখছেন? দাম নিয়ে কৃষকরা কি বলছেন? এবং পাইকারি আড়ত বলা হয়, এখানে আমরা এসে দেখেছি যে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন পেঁয়াজ 105 টাকা এবং পুরাতন পেঁয়াজ 80 টাকা কেজি, সিম প্রতি কেজি 120 টাকা থেকে শুরু করে ফুলকপি 70 টাকা, মূলা 35 টাকা, আলু 75 টাকা এবং নতুন আলু 180 টাকা, কাঁচা মরিচ 80 টাকা, বেগুন 60 টাকা, রসুন 220 টাকা, বড় লাউ 40 টাকা থেকে শুরু করে
দাম চলছে। তবে আমি আপনাদের এটা বলতে চাচ্ছি যে নাটোরে শীতকালীন সবজির যে সবচেয়ে বড় আড়ত এই স্টেশন বাজার এলাকায়, এখানে ভোর থেকে শুরু করে আপনার হচ্ছে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই বাজারটা চলে। তারপরে এখান থেকে সবজি চলে যায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। আমরা এখন একটু কথা বলতে যাচ্ছি একজন দোকানদারের সাথে। ভাই কাঁচা সবজি ভাই কাঁচা সবজির দাম কমেছে আল্লাহর রহমতে, সব জিনিসের পাতিরই দাম কমেছে। আপনার মূলা বেচা হচ্ছে আপনার এটা 30 টাকা, পটল বেচা হচ্ছে 50, ঢেঁড়স বেচা হচ্ছে 40, সিম বেচা হচ্ছে 100, বেগুন বেচা হচ্ছে 60, ফুলকপি 70, তারপর হলো আপনার কাঁচামরিচ 80 টাকা কেজি, পালং শাক 50 টাকা কেজি, সব জিনিসপাতির দাম কমেছে। জি, আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলতে যাচ্ছি, ক্রেতারা কি বলছে এই সবজি বাজার নিয়ে। আসসালামু আলাইকুম। কাঁচা বাজারের যে উদ্যোগতি তাতে সাধারণ মানুষ খুব হিমশিম খাওয়া যাচ্ছে এই বাজারে আসে। বরঞ্চ আলুর দামটা একটু বেশি, অতিরিক্ত বেশি। আলুর বাজারটা যদি সরকার নিয়ন্ত্রণ করতো তাহলে সাধারণ মানুষের অনেকটা স্বস্তি পাইতে পারে। জি, আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন তাদের পক্ষ থেকে সর্বক্ষণিক মনিটরিং সেল গঠন করা হয়েছে এই সবজি বাজার নিয়ে। এবং আমি কথা বলেছি ভোক্তা অধিকারদের সাথে, তারা জানিয়েছেন তারা সর্বদাই যে কাঁচা বাজার সহ নিত্যপণ্য যে বাজারগুলো রয়েছে সেখানে তারা মোবাইল কোর্টের পরিচালনা করে থাকে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ রাশেদুল আপনাকে। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 458 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 438 জন। তাদের মধ্যে 215 পুরুষ এবং 223 নারী। মোট আক্রান্ত হয়েছেন 84,826 জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 468 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এই সময়ে মারা যাওয়া 2 জনই নারী। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এবং খুলনা বিভাগে 1 জন করে মারা গেছেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের কঠোর বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। আশুলিয়ার থানা বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। এদিকে পিরোজপুরে জিয়া ক্রিকেট টুর্নামেন্টে টি-20 খেলার উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপি। এছাড়া মাদারীপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের কর্মী সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক সহ অন্যরা। অন্যদিকে ফরিদপুর প্রেস ক্লাবে এক সভায় সভাপতির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। বরিশালে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন সহ অন্যরা। দেশের বাইরের খবর। ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর হামলায় লেবাননে একদিনে নিহত হয়েছেন 59 জন। আহতের সংখ্যা আরও 112 জন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় গত 1 বছরে লেবাননে মোট নিহতের সংখ্যা 3642 জন এবং আহতের সংখ্যা 15356 জনে পৌঁছেছে। লেবাননে বাড়ি ঘরে ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। দর্শক, এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানের আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। শিপন, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ধন্যবাদ। চলুন জেনে নিই আজকের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দর্শক, আমার হাতে প্রথম আলো শিরোনাম করেছে ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। লোকসানি টানেলে অতিথিশালা বিলাস। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে
নতুন সিইসি এবং কমিশনারদের শপথকাল রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ। দৈনিক সমকাল শিরোনাম করেছে বাদী নিয়ে মামলাবাজীদের টানাটানি প্রলোভন। দখলে নাচর টিএমএসএস, করতোয়া নদীর প্রাণ শেষ। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে দায় নেবে না বিএনপি, ইসি নিয়ে কি ভাবছে দলগুলো। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ। নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া, মানুষের আস্থা অর্জনই মূল চ্যালেঞ্জ। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে 4 দশকে 6 বারের ভয়াবহ বন্যায় 2024 সালে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে পাওয়ার এনার্জি সেক্টর, arrears subsidies weighing down government, poor navigability jacks up coal import cost। শিপন, আমরা দেখলাম আমাদের পত্রিকার শিরোনামগুলো, তো বেশ একটা ইম্পর্টেন্ট নিউজ, আমাদের যে নির্বাচন কমিশন আগামীকাল শপথ নেবে এবং ইতোমধ্যে গঠন হয়েছে, এটা আসলে আমাদের জন্য কতটা চ্যালেঞ্জ এবং কিভাবে এই নির্বাচন কমিশনের কাছে আমাদের জনগণের প্রত্যাশাটা কতটুকু? দেখেন, পুরো দেশের মানুষ কিন্তু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং যে প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, তরুণ প্রজন্মের যে স্বপ্নের বাংলাদেশ, সেটি বিনির্মাণে এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই এবং অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি মোতাবেক কিন্তু নির্বাচন কমিশন গঠন করেছে। নাসিরউদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের একটি নির্বাচন কমিশন, যেটি আপনি বলছিলেন যে আগামীকালকে শপথ গ্রহণ করবে। অনেকেই বলছেন যে নির্বাচন কমিশনের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণ সবথেকে বড় চ্যালেঞ্জ। অনেকে বলছেন যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, তাদের শহীদ, তাদের যে রক্ত, সেই রক্তের প্রতি দায়বোধ থেকে অর্থাৎ দায় শোধ করার একটি সুযোগ নির্বাচন কমিশনের সামনে এসেছে। সেই সুযোগটি কি? অবাধ, সুষ্ঠু, একটু অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এবং যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে, যে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। সুতরাং এমন একটি গ্রহণযোগ্য নির্বাচন আমরা সবাই চাই এবং যে নির্বাচনে সব দলমতের অংশগ্রহণ থাকবে, একটি লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে এবং এমন একটি পরিবেশ থাকবে যেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন এবং তাদের পছন্দ মোতাবেক যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারবেন। সুতরাং আমার ব্যালটে আমি ভোট দিব এবং যাকে খুশি তাকে দিব, এই যে পরিবেশ, এই যে কথা, এই যে কথার যে বাস্তবায়ন, সেটি কিন্তু এই নির্বাচন কমিশনের সামনে একটি বড় চ্যালেঞ্জ। সুতরাং নির্বাচন কমিশনার হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং শপথ গ্রহণের পরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন, তাদেরকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ আমরা এর আগে আউয়াল, রাকিব, হুদা কমিশন দেখেছি এবং রাজনৈতিক দলের অধীনে যে নির্বাচন, যে একপেশে নির্বাচন, অনেকে বলেছেন তামাশার নির্বাচন, অনেকে বলেছেন নির্বাচন কমিশনকে স্বাধীনতা দেওয়া হয়নি। সুতরাং এই যে স্বাধীনতার প্রশ্ন, অর্থাৎ নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার যে পরিবেশ, যেখানে রাজনৈতিক দলগুলো কোনো হস্তক্ষেপ করবে না, সরকার হস্তক্ষেপ করবে না, প্রশাসন সার্বিক সহযোগিতা করবে, জনগণ সহযোগিতা করবে। সুতরাং এটি কিন্তু অনেক অংশীজনের একটি সম্মিলিত প্রয়াস, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনের দিকে যেতে গেলে, সেই নির্বাচনকে সফল করতে গেলে এবং প্রত্যাশিত আমরা যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করতে হবে এবং ভোটার হিসেবে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতে হবে। তবে একটি বিষয়ে অনেকেই বলছেন যে নির্বাচন কমিশনের সবথেকে বড় চ্যালেঞ্জের যে জায়গাটি হবে, যেটি নিয়ে প্রশ্ন সামনের দিকে উঠতে পারে, যে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করছে কিনা বা করতে দেয়া হবে কিনা। যেহেতু গণ অভ্যুত্থানের, গণহত্যায়, মানবতা বিরোধী অপরাধ, নিপীড়ন, হত্যাকাণ্ড, অনেকগুলো অভিযোগে কিন্তু বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা কিন্তু ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার একটা বক্তব্য দেখেছি, যে শুনেছি যে আওয়ামী লীগের বিচার শেষ হলে ওরা নির্বাচনে আসবে। এই জন্য প্রশ্নগুলো আসছে। শুধু প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবও গতকালকে বলেছেন বিষয়টি। সুতরাং তাদের যদি বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হয়, তাহলে বিচার প্রক্রিয়া শেষ না হলেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না। এই যে বাস্তব
বাস্তবতা, সেই জায়গা থেকে আওয়ামী লীগের কিন্তু এক ধরনের জনসমর্থন রয়েছে। সুতরাং জনসমর্থনের বিবেচনায় আমরা এর আগেও কিন্তু অনেক নির্বাচন দেখেছি যে প্রধান বিরোধী দল বা জনসমর্থন থাকার সত্ত্বেও বিএনপিকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, সেই প্রতিটি নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং এই বাস্তবতার প্রেক্ষিতে বিচার ব্যবস্থার মধ্যে বা বিচার কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং দোষীদের বিচার নিশ্চিত করে, এটি যেমন জনগণের দাবি, সুতরাং নির্বাচনের মাঠের ক্ষেত্রেও কিন্তু তাদের অংশগ্রহণ বা রাজনৈতিক অংশগ্রহণ সেই জায়গাটিও কিন্তু অনেকে চাচ্ছেন। সুতরাং এটি নিয়ে সামনের দিন একটি বিতর্ক তৈরি হওয়ার একটি পরিবেশ কিন্তু তৈরি থাকবে, সুযোগ থাকবে এবং এটা রাজনৈতিকভাবেই কিন্তু বিতর্কিত করার চেষ্টা হবে। সুতরাং এটিও কিন্তু অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন মাথায় রাখবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ শিপন আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। দর্শক, এরই সাথে শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আদানির সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল কেনিয়া। যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঝরে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রমে ব্যাপক অনিয়মের অভিযোগ। নিকের অ্যাকাউন্ট জব্দ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। কুয়েতের কথা বলে পাঠানো হয় ভিয়েতনাম। দালালের মাধ্যমে প্রতারণার শিকার ময়মনসিংহের 4 যুবক, মামলা করে উদ্ধার হচ্ছে না টাকা। এবং ঘন কুয়াশা বাধা হবে না বিমান ল্যান্ডিংয়ে। সপ্তাহে 4 দিন শাহ আমানত এবং 3 দিন ওসমানী বিমানবন্দর খোলা থাকবে 24 ঘন্টা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রয়েছে। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।